নমস্কার। হাইলাইটটা প্রাণানি খোলা মজা করো। আজকে ৭৭তম জনশিক্ষা দিবস। ইতিমধ্যে আমার আগের দুজন বক্তার কাছে আপনারা শুনেছেন। এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতিও শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, তেমনি সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী রাধাচরণ দেববর্মাও মঞ্চে উপস্থিত রয়েছেন। এছাড়া গণ আন্দোলনের নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত আছেন। এই সভায় সমাবেত সুধী সজ্জন মণ্ডলী, মা বোনেরা, বায়ু বন্ধুগণ, প্রথমে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সামনে আমাদের নববর্ষ শুরু হবে, এ উপলক্ষ শুভেচ্ছা আপনাদের কাছে জানাই। বক্তব্যের শুরুতে যে ঐতিহাসিক দিনটি যারা এটাকে উদ্যোক্তাও এবং পরিষ্কার করার জন্য লড়াই করেছিলেন, সেদিনের সেই নেতৃত্ব কমরেড দশরথ দেব, কমরেড সুধন্য দেববর্মা, কমরেড হেমন্ত দেববর্মা সহ আরও অনেক নেতৃত্ব ছিলেন সময়। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যদিও তারা আজকে খুবই জীবিত নন, তারা আমাদের কাছে অনেক ছেড়ে চলে গেছেন। তো এই জনশিক্ষা সমিতির তাৎপর্য সম্পর্কে ইতিমধ্যে দুজন বক্তা তথ্য সম্বলিত অনেক বিষয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করেছেন। সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় আমি আমার বক্তব্যে সীমাবদ্ধ রাখব। এই জনশিক্ষা সমিতি তার ৭৮তম উদযাপন আমরা করছি ধারাবাহিক পর্যায়ে প্রতি বছর। আগামী দিনে সেটা ৭৯তম হবে। এটা ঐতিহাসিক দিন। এটা সেদিনই মুসলিমে সেই শিক্ষিত যে যারা উদ্যোগী হয়েছিলেন, শিক্ষিত যুবক যারা উদ্যোগী হয়ে শিক্ষা যাতে সকলের যাতে হয়, অন্ধকার যাতে মানুষের জীবন থেকে ঘুচে যায়, শিক্ষার আলো যাতে সকলের কাছে নিয়ে যাওয়া যায়, এই স্বপ্ন নিয়ে সেদিন তারা এই সমিতি গড়ে তুলেছিলেন। এই উদ্যোক্তাদের মধ্যে এমনকি সেই জননায়ক জননেতা কমরেড বীরেন দত্ত নানাভাবে সাহায্য করছিলেন, যেটা আমি দশরথ দা লেখার মধ্যে আমি দেখেছি। তাহলে সামগ্রিক শিক্ষার জন্য যে প্রয়োজন তৎকালীন সময় হয়েছিল, এটা এই অনুভবটা শুধুমাত্র উপজাতি জনজীবনেই যে শিক্ষার মানে অভাব ছিল ঘটনাটা না, গোটা রাজ্যে সে দিনের শিক্ষার যে তথ্য যদি আমরা দেখি তাহলে দেখব অনেক অনেক। তারপরে নারীদের শিক্ষা তো সুযোগই ছিলই না তখন, রাজন্য শাসিত। এবং উপজাতিরা
শিক্ষার দিক থেকে আরো বেশি পিছিয়ে পড়েছিলেন সেদিন, ছিলই না কিছু বলে, জমের উপরে নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন যাত্রা করতে হতো। কিন্তু এই রাজ্যে আমাদের রাজন্য সাহিত্য প্রায় কয়েক হাজার বছরের কথা আমরা শুনেছি, কিন্তু এই রাজ্যের আদিবাসীদের অর্থাৎ এই রাজ্যের প্রজাদের শিক্ষার সামগ্রিকভাবে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেটা অত্যন্ত সীমিত ছিল না বললেই চলে। হয়তো শহরে দু একটা স্কুলের ব্যবস্থা হয়তো ছিল, এরা কয়েকজনের লেখার মধ্যে আমি দেখেছি, খুব কম প্রাথমিক লেখাপড়া করার জন্য, তবু এই রাজধানীতে ছিল, অন্যত্র সেরকম খুব বেশি ছিল না, ছিলই না বললেই চলে। আর অশিক্ষার জন্য সেদিন বিশেষ করে উপজাতিরা মহাজনের কাছে ঠকছিলেন নানাভাবে, জিনিস কেনার ক্ষেত্রে বাজার আসলে ঠকতেন, অর্থাৎ শোষণের জমিদার না, যারা এই সমস্ত শোষকদের, তাদের মানে শোষণের একটা মৃগ ক্ষেত্রের মধ্যেই তারা আবদ্ধ ছিলেন। এই রকম অবস্থার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই জনশিক্ষা আন্দোলনটা গড়ে তুলতে সেদিন বাধ্য হয়েছিলেন জায়গায়। এবং আমরা শুনেছি সেই আন্দোলনের মধ্যে দিয়ে অনেকগুলি স্কুল গড়ে তারা তুলেছিলেন নিজেরাই, কেউ বাস সান লাকড়ি এগুলি জোগাড় করে, মাস্টারের বেতন টেতন এগুলি ব্যবস্থা করে নিজেরাই পড়াশোনা করার জন্য স্কুল তারা খুলে দিয়েছিল, প্রায় 300 থেকে উপর, দেখেছে একটা ইতিহাস। তো এই রকম একটা অবস্থা ছিল সে সময়ের মধ্যে, রাজন্য শাসন। আর প্রজারা চাইছে শিক্ষার সুযোগ, আর রাজ শাসন বলছে না, শিক্ষার সুযোগটা দেওয়া যাবে না। এবং সেদিন এই আন্দোলনটা যাতে তাকে মানে বন্ধ করা যায়, তার জন্য নানাভাবে ষড়যন্ত্র হয়েছিল। সেদিনের উদ্যোক্তাদের মানে বেশ কয়েকজনকে ধরে নিয়ে তাদের উপরে দৈহিক আক্রমণ করেছিল, এর মধ্যে হেমন্ত দেবা, সুরন দেববর্মার কথা আমরা শুনেছি। তাহলে এটা একটা কথাই ঠিক আছে, সে সময়ে শিক্ষার কথা বলার মানে অধিকার সেদিন ছিল না। কেউ আন্দোলন করে তাকে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দেবেন তাদের ধরে নিয়ে কারাগারে পাঠাবেন, অথবা তাদের দৈহিক আক্রমণ হবে, এবং তারা আক্রান্ত হয়েছিলেন সেভাবে। তাহলে রাজশাসন চাইছিলেন না শিক্ষা সংক্রান্ত হোক। আর রাজশাসন যদি এটা সমগ্র মানুষের শিক্ষার কথা ভাবতেন, তাহলে তো আন্দোলন কোনো প্রয়োজনই ছিল না, সেদিন কি দরকার। এবং কটা লোক তখন, এই যে হাজার যুগের রাজশাসন ছিল এই রাজ্যের মধ্যে, শিক্ষিত হার কিছুই ছিল না। যারা বুঝাইতে মানে গ্রাজুয়েশন কয়জন ছিলই না, একজন দুই একজন বাদে, রাজ পরিবার বাদে দুই একজন রাজ পরিবারের সদস্য ছাড়া আর কতজনে আছে। আর যারা এই আন্দোলন করার জন্য এগিয়েছিলেন, এই কয়েকজন ছাড়া মানে গ্রাজুয়েট, বিএ পাস, এম এ পাসের কথা বাবাই ছিল না, তখন বাবাই যেত না, শিক্ষার সুযোগই ছিল না, তখন নামই লিখতে জানতো না উপজাতিদের মধ্যে। যাই হোক, এই হচ্ছে ত্রিপুরার অবস্থা সে সময়ের মধ্যে। এই সময়টার মধ্যে দাঁড়িয়ে সকলের জন্য শিক্ষা প্রশ্নে সেদিন আন্দোলন তারা গড়ে তুলতে বাধ্য হয়েছিলেন, যার জন্য এই আন্দোলনে যাতে অচিরেই বন্ধ করে দেওয়া যায় তার জন্য নানাভাবে ষড়যন্ত্র হয়েছিল, নানাভাবে অত্যাচার হয়েছিল। জনশিক্ষা আন্দোলনের তাৎপর্য তো অনেক, আর আজকেও আমরা কাছে এটা অপ্রাসঙ্গিক হয়ে উঠে। এই আন্দোলনটা শেষ হয়ে গেছে, জনশিক্ষা আন্দোলনের কয়েকটা স্কুল হয়েছে, বামফ্রন্টের আলো ভালো হয়েছে, সে আলাদা কথা, কিন্তু তার পাশে কিন্তু এখনো শেষ হয়ে যাচ্ছে না। শাসক গোষ্ঠী তার শ্রেণীর দৃষ্টিকোণে থেকে শিক্ষার ব্যবস্থা
তারা চালু করতে চাইছে, যেটা আমার আগে বক্তা তোমরা বলার চেষ্টা করেছে। নয়া শিক্ষা নীতি মানে এই শিক্ষায় চেতনা বাড়াবে না, আত্মকেন্দ্রিক শিক্ষায় শিক্ষিত হবে মানুষ, নিজেদের শুধু চিনবে, অন্যের জন্য কিছু করতে হবে এই ভাবনা হইতে থাকবে না অতীত মানে ভবিষ্যতে। তারপরে এই শিক্ষা নিয়ে আসছে, সেখানে ধর্মীয় উন্মোদনা নিয়ে আসছে এই জায়গার মধ্যে, সাম্প্রদায়িক ভাবনাও সেই জায়গায় নিয়ে আসছে এই জায়গার মধ্যে। এই শিক্ষা তো কোনো গুরুত্ব নেই, এই শিক্ষাই তো দেশটাকে ঐক্যবদ্ধ করবে না, মানুষকে একে অপরের সঙ্গে সেখানে সংযোগ স্থাপন করার সুযোগ থাকবে না, বিভেদ নিজে সেখানে তৈরি হবে, মানুষ সেখানে কি বলে একটা আরেকজনের সেখানে ইয়ে থাকবে, প্রশ্ন থেকে যাবে, এই জায়গার মধ্যে সন্দেহ থেকে যাবে। অর্থাৎ একটা সংহতি করার যে প্রয়োজন এই জায়গায় কোথারাঘাত করছে নতুন শিক্ষা ব্যবস্থা অথবা বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যাচ্ছে এই জায়গার মধ্যে। তার লড়াই সংগ্রাম তো না করে এটা আটকানো যাবে না। লড়াই সংগ্রামটাকে এখন আমাদের প্রকৃত শিক্ষার জন্য, মানুষ যাতে প্রকৃতভাবে সুস্থ হতে পারে, মানুষের জন্য মানে মানুষ হতে পারে এরকম শিক্ষার জন্যই আমাদের আন্দোলনটাকে সেভাবে আরো শক্তিশালী সংগ্রাম সংগঠিত করতে হবে। এই ভাবনা নিয়ে আমাদের চলা উচিত এবং আমাদের চলতে হবে যাবে। এবং এখন কেউ এখন বলছে এটা তো ঘটনা, বামফ্রন্ট সরকারের ত্রিপুরায় পরিস্থিতি না হলে পরে উপজাতিদের শিক্ষার হার এত দ্রুত গতিতে বাড়ত না। আমরা দেখেছি আমাদের আগে অর্থাৎ বামফ্রন্ট সরকার আসার আগেও গণতান্ত্রিক সরকার ছিল এই রাজ্যের মধ্যে। ওই গণতান্ত্রিক সরকারের সময় দেখা গেল শিক্ষার হার কত, ওই সময়টার মধ্যে কত, উপজাতির মধ্যে শতকরা 8 থেকে 10 জনের বেশি হবে, তাও সবাই বিএ পাস এমন নয়, নিজের নাম সই করতে জানে এরকম সংখ্যা হচ্ছে, হয়নি তখন। কিন্তু এটা ঘটনা বামফ্রন্ট সরকার পরিচালনা হওয়ার পরে, এমনকি গ্রাম অঞ্চলে স্কুলগুলি পৌঁছে দেওয়ার ফলে, এমনকি উপজাতি অধ্যুষিত এলাকাও মাধ্যমিক আমাকে উচ্চ মাধ্যমিক স্কুলগুলি নিয়ে যাওয়ার ফলে উপজাতির মধ্যে শিক্ষার হার দ্রুত সেখানে বেড়েছে। এবং আজকে উপজাতিদের মধ্যে কেউ এম পাস, বিএ পাস, ডাক্তার, পিসি অফিসার, আইএস অফিসারও ব্যস্ত একজন হয়েছে। একটা জাতিকে এগিয়ে নিয়ে শিক্ষার দরকার, এই কথাটায় সেদিন যারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটাকে এরকম একটা অবস্থা নিয়ে আসার জন্য এই ভাবনাটা মাথায় থেকে এটা এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা শক্তিশালী করতে সাহায্য করেছিলেন জগন্নাথ। এই গণতান্ত্রিক আন্দোলনের শক্তিশালী হওয়ার ফলে এই রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে এই অগ্রগতি ঘটেছে নারীদের ঘটনা। এটাকে খাতো করার কোন কেউ আজকে খাতো করে দেওয়ার চেষ্টা বিভিন্ন লেভেলে করার চেষ্টা হয়ে থাকে, কিন্তু এটা তো প্রকৃত ঘটনা তো এইরকম না। এটা তো আমাদের বুঝতে হবে এই জায়গায়। কেউ বলছেন বামফ্রন্ট সরকার কিছুই করেনি উপজাতিদের জন্য, এটা কি আসল কথা? তাহলে আমার তথ্যটা কখন কি অবস্থায় ছিল উপজাতি, তার অর্থনৈতিক অবস্থা, শিক্ষার হার কি অবস্থা, এই তথ্যকে সামনে রেখে যদি আমরা মূল্যায়ন করেন তখন বেরিয়ে আসবে আসল তথ্য। তো আমরা তো বলি এই বামফ্রন্ট সরকারের আমলেই কিন্তু উপজাতি এলাকায় শুধু শিক্ষা সম্প্রসারণ করেছে তা ঘটনা না, উপজাতির অর্থনৈতিক উন্নয়ন সেখানে ঘটানোর বামফ্রন্ট চেষ্টা করেছে। অনেকে আর্থিক থেকে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ তারা পেয়েছিলেন বামফ্রন্টের সরকার থাকার সময়। এটাও তো ঘটনা। রাস্তাঘাট, পানি জলের ব্যবস্থা, চিকিৎসার পরিকাঠামো যতটা সম্ভব, যেটা অতীতে ছিল না, বামফ্রন্ট সরকার থাকার ফলে কিন্তু এই সুবিধাটা সেই সমস্ত দুর্গম উপজাতি এলাকায়ও, অধ্যুষিত এলাকাও
সে জায়গায় সুবিধাগুলো নিয়ে যেতে পেরেছি আমরা। আপনারা কেউ করেনি। হাজার বছরের রাজতন্ত্র শিক্ষার জন্য আন্দোলন করতে হয় রাজ্যের মানুষকে, তো বাবা যায়। তবে এটা ত্রিপুরাই শুরু করেছে তা না, ভারতের বিভিন্ন জায়গায় রাজ্য সাজানো তাদের শাসনের সুবিধার জন্য এই শিক্ষাটাকে সেভাবে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। আমাদের রাজ্যও তাই করেছে। এর জন্য উপজাতিরা আটকে গিয়েছে এবং ত্রিপুরার উপজাতির অন্য অংশের মানুষও আটকে গিয়েছিল শিক্ষার জগতে, তারা শিখতে করেছিল, অন্ধকারে ডুবেছিল তারা, প্রকৃতির উপর জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এছাড়া বিকল্প ছিল না। তো এই জায়গা থেকে পরিত্রাণ করার জন্য সেদিন কিন্তু এই আন্দোলন গড়ে তুলেছেন। পরবর্তী সময় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, গড়ার মধ্য দিয়ে কিন্তু বামফ্রন্ট সভা পরিস্থিতি হয়েছে। তো জনশিক্ষা সমিতির তার গুরুত্ব, তার ঐতিহাসিক যে গুরুত্ব, এটা আমাদের খাটো করবার কোনো সুযোগ সেখানে নেই, ছোট করার কোনো সুযোগ নেই যাবে। এই অভিজ্ঞতা নিয়ে আজকে দিনে আমাদের সামনে যে লড়াই সম্বন্ধে আর ভাবতে হবে যাবে। আজকে সাম্প্রদায়িক শক্তি মাথা সুচড়ে দিচ্ছে। ত্রিপুরার শান্তি সম্প্রদায়ের দাঁড়িয়ে উন্নয়ন তাকে সেখানে করা গেছে। আমাদের রাজ্যে অভিজ্ঞতা আছে, আমরা অনেকের অভিজ্ঞতা আছে। শান্তি সম্প্রীতি ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। কারো পক্ষে অশান্তির মধ্যে এগিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই যাওয়ার মধ্যে। এখন তো উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বর্তমান সরকার কি করছেন তা তো আমরা জানি না, কিন্তু গ্রামে গেলে তো একই কথা বলছে, কিছুই নেই, কিছু পাওয়া যাচ্ছে না, রাস্তা জঙ্গল হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না জায়গায়। শিক্ষা কেন্দ্রগুলি এখন দেখা গেল এটা বেসরকারি নিয়ে যাচ্ছে, অনেকগুলি স্কুল বেসরকারি হাতে তুলে দিয়েছে, বিদ্যাজোটের নাম দিয়ে তুলে দেওয়া হচ্ছে। গরিব মানুষের এই সুযোগ থেকে তারা, শিক্ষার সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। এত টাকা পয়সা খরচ করে কটা পরিবার তার ছেলে মেয়েকে এই বিদ্যাজ্যোতি স্কুল পাঠাতে পারবে? যেখানে মানুষের প্রচুর বিনা পয়সায় শিক্ষার সুযোগ যা বামফ্রন্ট সরকার করেছিলেন, আর আজকে বিদ্যাজ্যোতির নাম দিয়ে এখানে ছাত্রদের ভাগ করে করছে, শুধু তা না, শিক্ষার সুযোগে তাদেরকে আরো পিছনে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে জায়গায়। এটা তো আমাদের কারো কাম্য হতে পারে না। এই ব্যবস্থায় পরিবর্তন না আনতে পারলে কিন্তু সমস্যাটা সামনে আরো হয়ে যাবে। গরিব ঘরের ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে না, আর পয়সাওয়ালা পরিবারের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এই দুই ভাগ হয়ে যাবে জায়গার মধ্যে, মানুষের মধ্যে দুই ভাগ হয়ে যাবে জায়গা, আর পর্যায়ের ক্ষেত্রে আরো সর্বনাশ হয়ে যাবে। এটা অর্থনীতি এখনো দুর্বল। বামফ্রন্ট সরকার থাকার সময় কিছুটা অগ্রগতি করেছে, এখন এটা এখন প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় যদি এই ব্যবস্থা হয়, তাহলে তো আরো অন্ধকারে তারা চলে যেতে বাধ্য হয়ে যাবে। এরকম একটা অবস্থা থেকে রাজ্যকে যাকে মুক্তি দেওয়া যায়, তার থেকে নিয়ন্ত্রণ আমরা পেতে পারি, তার জন্য কিন্তু এই ব্যবস্থা পরিবর্তন চাই যাবে। এই ব্যবস্থায় কিন্তু কারো মঙ্গল হবে না, না উপজাতি না অন্য অংশের কারো উপকার আসবে না, যেটা গত 4.5 বা 5 বছরে আমরা দেখেছি জার্মানি। আরো সমস্যা। কাজে এই ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের লড়াই করতে হবে সামনে থেকে। তবেই আমরা এই জনশিক্ষা সমিতির তার যে ঐতিহাসিক যে গুরুত্ব, তাকে যথার্থ আমরা মর্যাদা দিতে পারবো যাবার মধ্যে। যে লড়াই স্বপ্ন নিয়ে তার লড়াই করেছিলেন, তাকে বাস্তবায়িত করে তুলতে গেলে পরে সামনের যে সংগ্রামটাকে, মানুষের জন্য সরকার, গরিব মানুষের জন্য সরকার, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ, এই যে বিষয়গুলো সেখানে গুরুত্ব হবে যদি পরিবর্তন করতে আমরা পারি। কাজে আমি আর বেশি বক্তব্য রাখবো না। আশা করবো এই সামনের দিনে সবাই এগিয়ে আসবেন। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী জানিয়ে
আমি আমার একটু এবং পরিষ্কারদের আবার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি।